আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রে $29 বিলিয়ন অর্থায়ন। ডোনাল্ড ট্রাম্পের দেয়া এই তথ্য সঠিক নয়, দাবি মার্কিন কূটনীতিকে। গণতন্ত্রের ভুল শোধরানোর তাগিদ। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয় করছে প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী, সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান। নারী নিপীড়নের মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশকে অতিরক্ষণশীল হিসেবে পরিচিত করতে চায়, অভিযোগ বিএনপি। রাষ্ট্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ, অভিযোগ সার্জিসের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এছাড়াও সংবাদে থাকছে জুলাই বিপ্লবী রাজপথের সোচ্চার 2 নারী যোদ্ধাকে নিয়ে প্রতিবেদন। এবারে বিস্তারিত। দেশে জাতীয় নির্বাচন কবে হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত মার্কিন সাবেক উপরাষ্ট্রদূত জনি ড্যানিলো ওকস। রাজধানীতে আয়োজিত এক সংলাপে তিনি বলেন, আগামী নির্বাচনে পতিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে ব্যাপারে দেশের মানুষেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রে $29 বিলিয়ন অর্থায়ন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া তথ্য সঠিক নয় বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে আরেক সাবেক কূটনীতিক উইলিয়াম বি মাইলাম বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, এক্ষেত্রে কোথায় ত্রুটি রয়েছে তা খুঁজে বের করা দরকার। Because you must remember that I served here. Negotiations, which are an inevitable part of this process, the government of the day that will be replaced by elections loses all its leverage, and time is on the side then inevitably of the other side. First, come to an agreement on what should happen, and then from that derive the date of when it should happen. And on the issue of inclusivity and making accounts for people with disabilities and the rights of all to participate freely, absolutely, and I know the people involved are focused on that as well. পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর উপর যে সহিংসতা হয়েছে তার বিচার করা হবে জানিয়ে ড ইউনূস বলেন, নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যা মোকাবেলা করা হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে পালন করা হচ্ছে এবারের নারী দিবস। এতে 5 জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় প্রফেসর ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা ছিল সম্মুখ সারির যোদ্ধা, কিন্তু সম্প্রতি নারীদের উপর দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে তা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী। পেশিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলেও জানান তিনি। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন ড ইউনূস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি।
গণ অভ্যুত্থানের প্রত্যাশার আলোকে নতুন বাংলাদেশ গড়তে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই, সেজন্য পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নারীর উপর সহিংসতা নিপীড়নের মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা বলেন, সম্প্রতি সারা দেশে নারীর উপর সহিংসতা নিপীড়নের ঘটনা দেশের জন্য হুমকি। অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে তা দমনের দাবি জানান বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। নারী দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্থা এবং মাগুরায় 4 বছরের শিশু ধর্ষণ, এছাড়াও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর উপর সহিংস ঘটনায় উদ্বেগ জানানো হয় বিএনপির সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক নারী দিবসে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারীর নিরাপত্তা অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। আজকে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে মহিলা দলের র্যালি পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা প্রশ্ন রাখেন, গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর নতুন বাংলাদেশে এখনো কেন নারীদের হেনস্থা, ধর্ষণ, নিপীড়নের শিকার হতে হবে। যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আজকে কেন বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোনো একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে, সরকার কেন চুপচাপ? একটা হচ্ছে এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বইমেলা, আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত স্বৈরাচারের অনুসারীরা দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষরদের কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া বেশ কয়েকজন নারী শিক্ষার্থী এতে বক্তব্য রাখেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় নারীর মর্যাদা ও নিরাপত্তা আইনগতভাবে প্রতিষ্ঠিত করার দাবি জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাসির। নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই বিক্ষোভ সমাবেশ। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এতে অংশ নেন শহীদ পরিবারের সদস্য সহ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। যেভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে, সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই, শহীদ পরিবার হেনস্থা হয় প্রতিনিয়ত, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো? জাতীয় নাগরিক পার্টি স্বীকার করে এবং আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য। এর আগে সূচনা বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শকুনদের চোখ থেকে মা বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মব কালচার ব্যবহার করে নারীদের হেনস্থা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ব্যর্থ তা প্রমাণিত হবে। আমরা আমাদের এই অভ্যুত্থানে যখন আমাদের মিছিলের সামনের সারিতে 100 জন বোন দাঁড়িয়ে যেত, সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে বেশি মনোবল এবং সাহস দিত। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন, একজন মা, একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেফ ফিল করার কথা, এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র, এই সরকার নিশ্চিত করতে পারছে না।
দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, স্বাধীনতার 53 বছরেও প্রতিষ্ঠিত হয়নি নারীর অধিকার। নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোনো ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে নারীদের প্রতি সংগঠিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও সাইবার হয়রানির প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ সমাবেশে। আসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মাগুরার হিংস্র ঘটনার রেশ কাটতে না কাটতে দেশের বিভিন্ন স্থান থেকে আরও কিছু ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে চট্টগ্রামে গণধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যদিকে রাজবাড়ী ও মুন্সিগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে 2 বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এছাড়া ঠাকুরগাঁয়ে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতারে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী। স্থানীয়রা জানান, দুপুর 1টা নাগাদ বন্ধুর সাথে ঘুরতে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেকে তো ঘুরতে যায়, কিন্তু এখানে ঝোপ ঝাড় বেশি আর দিনের বেলা হচ্ছে মানুষ কম ওই প্লেসে। এখন ওরা কেন ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে তো মানুষজন ছিল না, ওরকম ঘটনা হওয়ার চান্স বেশি থাকে। ধর্ষণের শিকার এসে সেটা কিন্তু একটা বিবৃতি দিয়েছিল। পরবর্তীতে এখানে যখন পরিবর্তন এসে আমরা জিজ্ঞেস করছি ওর কথা কেন পরিবর্তন হলো, তখন ওসি স্যার জানিয়েছে যে ওরে এই মেয়েটার মেডিকেল রিপোর্টের জন্য দেওয়া হয়েছে। যদি সত্যিকার ধর্ষণ হয় তাহলে আইনগত ব্যবস্থা সেই অনুযায়ী হবে, আর যদি ধর্ষণের শিকার না হয় মেয়েটা কেন আগে এক বিবৃতি দিয়েছে পরে বিবৃতি দিয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বের করা হবে। ঠাকুরগাঁওয়ে 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানায়, প্রাইভেট পড়তে গিয়ে ওই শিক্ষার্থীর শ্লীলতাহানি করে অভিযুক্ত মোজাম্মেল হক মানিক। পরে খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। দ্রুত ঘটনাটির সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন জেলা প্রশাসক। এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য এটা তো কলঙ্ক, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ ঠাকুরা ডিস্ট্রিক্টের জন্য আসলে এটা খুব দুঃখজনক। তাকে আমরা ইমিডিয়েট আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে রাজবাড়ীতে নানাবাড়ি বেড়াতে আসা 9 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহির মোল্লা নামে 60 বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে জহুর মোল্লা। সকালে এই ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার ও শিশুটিকে হাসপাতালে পাঠায় পুলিশ। অন্যদিকে মুন্সিগঞ্জে 2 শিশুকে ধর্ষণের ঘটনায় সেকান্দার আলী নামে 65 বছর বয়সী এক বৃদ্ধ আটক হয়েছেন। পুলিশ জানায়, গত 2 মার্চ খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে 8 ও 10 বছর বয়সী 2 শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ করে সেকান্দার। শুক্রবার বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। দেশজুড়ে ধর্ষণ, যৌন হয়রানি ও শ্লীলতাহানির মতো ঘটনা বাড়ছে, যেখানে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা। অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়ায় এ প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে বলে মনে করেন সাধারণ মানুষ। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত। বলেন, কোনোভাবেই মব জাস্টিস করা যাবে না। ঈদের নিরাপত্তারক্ষীরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার। রিপোর্ট করছেন শরফুল আলম। পুলিশ নিষ্ক্রিয় থাকায় জুলাই অভ্যুত্থানের পর থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। বেড়ে যায় ছিনতাই, ডাকাতির মতো অপরাধ প্রবণতা। অনিরাপদ ঢাকায় দেশীয় ধারালো অস্ত্রের মুখে প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হয় সর্বস্ব। একই সাথে বেড়েছে আগ্নেয়াস্ত্রের ঝনঝনানিও। সম্প্রতি রাজধানীর বনশ্রীতে অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেনকে গুলি ও কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এই ঘটনায় সারা দেশে আলোচনার ঝড় ওঠে। অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। অবশেষে ডিবির গোয়েন্দা জালে ধরা পড়ে 6 পেশাদার ডাকাত। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার। 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। 2 রাউন্ড গুলি সহ স্বর্ণ
বিকৃত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা, 2টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। শুক্রবার বাইতুল মোকাররমের সামনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের বিক্ষোভ সমাবেশ সম্পর্কে আগেই তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল বলে জানান নগর পুলিশের এই অভিভাবক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মনে করেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান। রাষ্ট্র বিনির্মাণে প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে জামায়াত ইসলামী আয়োজিত মাহফিলে জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় জামায়াত ইসলামের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, স্বৈরতন্ত্র যাতে আর ফিরে না আসতে পারে তা নিশ্চিতে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত ইসলাম। Bangladesh Jamaat Islami in particular has already raised its voice in support of introducing proportional representation peer system of election in Bangladesh, which it believes can better represent people's opinion in the issues of formation of a government, and similarly it will create a barrier for fascism to return. পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা বড়কামাদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সে হাড়িভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকার বাসিন্দা। নিহত আলামিন গরু চোরা কারবারি চক্রের সাথে জড়িত ছিল বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। বিজিবি জানায় ভোরে আলামিন সহ কয়েকজন যুবক ভারতীয় সীমান্তের প্রায় 160 গজ অভ্যন্তরে ভাটপাড়া নামক স্থানে গরু আনতে যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ 46 ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহল দল। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলামিনের মৃত্যু হয়। পরে নিহতের লাশ হস্তান্তরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। জুলাই বিপ্লবে আইনশৃঙ্খলা বাহিনীর গুলির সামনে দাঁড়িয়ে নিরাপত্তার প্রাচীর গড়ে তোলে নারীরাই। জীবনের ঝুঁকি নিয়ে গণ অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে রাজপথে সরব ছিলেন এই নারী যোদ্ধারা। অনেকেই আবার সরাসরি নেতৃত্ব দিয়েছেন সামনের সারি থেকে। এমন দুই পরিচিত মুখ উমামা ফাতেমা এবং সামান্তা শারবিন। আন্তর্জাতিক নারী দিবসে ইতিহাস গড়া এই কারিগরদের সাথে কথা বলেছেন রিপোর্টার রাসনা দাস। দেশের গভীর সংকটে সব রক্তচক্ষুকে উপেক্ষা করেন জুলাই বিপ্লবের যোদ্ধারা। জীবনের ঝুঁকি নিয়ে সরব থাকেন রাজপথে। যার প্রথম সারি থেকে সহযোদ্ধাদের সাহস অনুপ্রেরণা জুগিয়েছেন নারীরা। আর কতদিন ভয় পাবেন? ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। দেশের ইতিহাসে এর আগেও নানা আন্দোলন সংগ্রামে নারীদের উপস্থিতি ছিল। তবে এবার 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে সামনে থেকে লড়াই করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যান নারীরা। উমামা ফাতেমা বাংলাদেশের এই নতুন রূপের কারিগরদের অন্যতম একজন। আইনশৃঙ্খলা বাহিনীর গুলি আর ছাত্রলীগের হামলা হুমকি উপেক্ষা করে স্বৈরাচার বিরোধী স্লোগান তোলেন জুলাই বিপ্লবে। অনেক বড় মন নিয়ে কিন্তু আমরা তখন রাস্তায় নেমেছিলাম যে আমরা আসলে পরিবর্তন চাই, কিন্তু 5 আগস্টের পরে যেভাবে করে আমরা দেখেছি নারীদেরকে আসলে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, সেটার ইম্প্যাক্ট কিন্তু ওভারঅল নারীদের মধ্যে পড়েছে। এবং আমি দেখেছি যারা আমাদের ফিমেল কমিউনিটিরা আছে তারা কিন্তু আগের মতো এনগেজ হইতে চায় না। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর যখন আইন শৃঙ্খলা বাহিনী হত্যাকাণ্ড চালায়, তখন সরকার পতনের এক দফা আন্দোলনেও সরব থাকেন উমামা ফাতেমা। এই দুই দলের যে টোকেনিজমের মাধ্যমে নারীদেরকে প্রেজেন্ট করা এবং দেখা যাচ্ছে বিবাহ সূত্রে নারীদেরকে দলের নেত্রী আকারে প্রেজেন্ট করা, এই চর্চাগুলোর কারণে কিন্তু নারীদের রাজনীতিতে ও সাধারণ নারীদের রাজনীতিতে আসার পথটা আসলে বন্ধ হয়েছে।
আমাদের ফ্যামিলিরা তো নিশ্চয়ই এখন চাইবে না যে তার ফ্যামিলির মেয়ে কোনোভাবে দীপুমণি হোক বা শেখ হাসিনা হোক। গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক সভা সমাবেশ, মিছিল কিংবা রাজপথের ন্যায্য দাবি আদায়ে দেশের নারীদের উপস্থিতি দেখা গেলেও ২৪-এর অভ্যুত্থানে নেতৃত্বের সম্মুখ সারিতেই ছিলেন সামান্তা শারমিনও। বাংলাদেশের রাজনীতির একটা নতুন ধারায় আমরা প্রবেশ করছি এবং যেই ধারাটা আসলে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সাথে সম্পর্কিত, সেইটা আর পরবর্তী বাংলাদেশে মানে অভ্যুত্থান হচ্ছে একটা আমাদের টাইমলাইন এবং এটা একটা গাইডলাইন। এটার আগে পরে কখনো কিছু এক হবে না। ৫ আগস্টে বড় ধরনের পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টায় দেশের এই মেধাবীরাও, যারা পরিবারের জায়গা থেকে কোনো ধরনের ফ্যাসিলিটেশন ছাড়াই নিজেরা নিজেদের যোগ্যতায় উঠে এসছে, তাদেরকে যদি আমরা মোর ফ্যাসিলিটেট করতে পারি, তাদেরকে যদি আরো গ্রুমিং করার মাধ্যমে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বাংলাদেশের পুরো বাংলাদেশের পুরো পলিটিক্যাল যে সিনারিও আছে, পুরো দৃশ্যপটে আমরা হয়তো সেই ভাইব্রেন্সি মেয়েদের দেখতে পাবো। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই প্রজন্মের রাজনীতি নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তা ধরে রাখার তাগিদ আসছে। কখনো বাংলাদেশকে অ্যাজ এ স্টেট, একটা রাষ্ট্র হিসেবে স্ট্যাবলিশ করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে রাজধানীর পল্লবী থানা জাতীয় পার্টির ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে একদল যুবক। বিকেলে পল্লবী থানা সংলগ্ন ২ নম্বর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিল হওয়ার কথা থাকলেও প্রায় ৪০ জন যুবকের বাধার মুখে তা আয়োজন সম্ভব হয়নি। তারা আপত্তিকর স্লোগান দিয়ে ইফতার অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে এবং হলরুমে তালা দিয়ে দেয়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মী ও আমন্ত্রিত রোজাদাররা নিরাপত্তাহীনতার মুখে পড়ে। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপস্থিত থাকার কথা ছিল। আজকের যে ইফতার আয়োজনটা ছিল, ভাই এই ইফতারে দেখেন আমরা ইফতারে যেতে পারি না, এই দেখেন আমরা পানির বোতল নিয়ে এখানে প্রতীকীভাবে দাঁড়িয়ে আছি। আজকে পানি দিয়ে ইফতার করবো, আমরা তো মুসলমান, আমাদেরকে ইফতার করতে দেওয়া হলো না। আমরা তো এই দেশের নাগরিক। জাতীয় পার্টি রাজনৈতিক ব্যানারে যারা কিনা স্বৈরাচারের দোষর, তারা রাজনৈতিক ব্যানারে এখানে তারা তাদের ইফতার পার্টি তারা করতে চেয়েছিল। তো এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র জনতা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা ছিল, তারা এটা প্রতিহত করেছে। তারা বলেছে আপনারা ইফতারি করতে পারেন, একজন মুসলিম হিসাবে রোজাদার আপনারা ইফতারি করতে পারেন ঠিকই, কিন্তু আপনারা এখানে কোনো ব্যানারে কোনো অনুষ্ঠান করতে, ইফতার পার্টি করতে পারবেন না। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধন তৈরিতে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের আয়োজন করে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। এই মাহফিল শিক্ষার্থী, ডাক্তার ও নার্সদের মাঝে সম্পর্ক যেমন দৃঢ় করবে, তেমনি পড়াশোনা ও কাজের ক্ষেত্রে উৎসাহ মিলবে, এমনটাই মনে করেন শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। নানা আয়োজনের মধ্য দিয়ে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করে রমজানের গুরুত্ব, মর্যাদা ও ফজিলত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল। সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় বিষয় নিয়ে যেমন আলোচনা হয়, পাশাপাশি প্রদর্শিত হয় রমজানের গুরুত্ব নিয়ে অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার রচিত ও পরিচালিত নাটিকা, সেই সাথে হামদনাথ। ইফতারি আয়োজনটাকে আরো বেশি রোমাঞ্চকর করার জন্য ম্যাম এখানে হামদের আয়োজন রেখেছিলেন, কবিতা ছিল এবং আমরা একটা মঞ্চ নাটকও দেখেছি। ইসলামের যে মেসেজগুলো, এগুলো আমরা আরো ভালোভাবে জানতে পারবো। আমরা এটাতে অংশগ্রহণ করতে পেরে মানে খুবই খুশি। আমাদেরকে ভবিষ্যতে একসাথে কাজ করার অনেক স্কোপ জাগে। এরকম প্রোগ্রাম প্রতি বছর আয়োজন করা হলে আমরা ডক্টর এবং নার্সরা সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। রমজানের সংযমের শিক্ষা অন্যের মাঝে ছড়িয়ে দিতে এবং আল্লাহর ইবাদতে মনোযোগী হতে আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। পবিত্র মাসের মর্যাদা রক্ষা করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি, ভালো ভালো কাজগুলি করি, হালাল রুজির
কোর্স করি। এই বয়সের ইবাদতটা আল্লাহর কাছে খুব পছন্দ, কারণ এই বয়সে আমাদের মন মানসিকতা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। আমরা যদি তওবা করে আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার এবং ভালো থাকার তৌফিক দান করবেন। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারী অধিকার ফোরামের জেলা সভানেত্রী সাজিদা খাতুন। এই আয়োজন আরো সুন্দর করে আগামীতে যাতে উপস্থাপন করতে পারেন এই সুযোগ দেন। আমাদের মেয়েরা সংবেদনশীল হবে, তারা তাদের পিতামাতাকে তারা সম্মানের সাথে দেখবে। শিক্ষার্থীদের জন্য এমন একটি ব্যতিক্রমী ইফতার মাহফিল শুধু ধর্মীয় শিক্ষা নয়, ডাক্তার ও নার্সদের মধ্যে সুন্দর একটি বন্ধন তৈরি করবে বলে আশা প্রকাশ করেন মেডিকেল কলেজ ও নার্সিং এর শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির সামরিক জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লেইং। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারে নির্বাচন আয়োজনের এই সময় ঘোষণা করেন তিনি। স্থানীয় সময় শনিবার জান্তা প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জান্তা প্রধান বলেন 2025 সালের ডিসেম্বর অথবা 26 সালের জানুয়ারির মাঝে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এর আগে শুক্রবার বেলারুশ সফরকালে জেনারেল মিন অং হ্লেইং বলেন মিয়ানমারে এবার অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে দেশটির 53টি রাজনৈতিক দল তালিকা জমা দিয়েছে বলেও জানান তিনি। সমাজে বিশেষ অবদানের জন্য নারীর সম্মাননা দিয়েছে কালার্স মাল্টিমিডিয়া। আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর একটি অভিজাত ক্লাবে সম্মাননা পাওয়া নারীদের উত্তরীয় ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় এটির বাংলার উপদেষ্টা সম্প্রচার তাশরিক আহমেদ বলেন, সমাজের অর্ধেকই নারী, তাদের অর্জন ও অবদানকে স্বীকৃতি দিতে না পারলে পিছিয়ে পড়বে পুরো সমাজ। প্রতিটা ক্ষেত্রে নারীদের যে মেধা, দক্ষতা, তারা যেভাবে তাদের মেধা দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন, এই জন্য আমাদের তাদেরকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। নারীরা আমাদের প্রাণশক্তি হিসাবে কাজ করবে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের অবদানের এই জায়গাটা গভীরভাবে আমাদেরকে সম্মানের সাথে স্বীকৃতি দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। বিকেলে রাজধানীর একটি অভিজাত ক্লাবে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এই ঘোষণা দেয় ব্যবসায়ীরা। ইফতার মাহফিলে সারা দেশ থেকে এফবিসিসিআই এর সদস্য ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ইফতার মাহফিলে ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সদস্যরা অংশ নেন। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ ইফতার পূর্বে শুভেচ্ছা বক্তব্যে বলেন, সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করা সম্ভব। এ সময় ব্যবসায়ী নেতারা ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। পার্টেক্স খেলার খবর। আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সাথে আলাপকালে একথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তাছাড়া শিগগিরই টাইগারদের টি-20 অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি। মুশফিককেও দেওয়া হবে বিদায়ী সংবর্ধনা। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে এসব কথা জানান বিসিবি সভাপতি। পরাগ আরমানের রিপোর্ট। 7 বছর বন্ধ থাকার পর জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের। এবারের টুর্নামেন্টে মোট 60টি দল অংশ নিচ্ছে। উদ্বোধন হলেও আগামী 10 মার্চ থেকে হবে মাঠের খেলা। উদ্বোধন অনুষ্ঠানের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান,
তিনি এই লিগ খেলে এসেছেন। তিনি জানান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ক্রিকেট সম্পর্ক উন্নয়নের জন্য সম্প্রতি পাকিস্তান সফর করেন। সম্পর্কের উন্নয়নটা খুব জরুরি। এখন যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে, এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই। সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি। আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং অত্যন্ত টাইট স্কেজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে, সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। মাঠের পারফরমেন্স ভালো করতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। দেশে ফেরার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। তাকে বিদায়ী সম্বর্ধনা দেওয়ার কথাও ভাবছে বিসিবি। 2005-এ ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে 2007-এর ওয়ার্ল্ড কাপ, তারপরে আপনার আপ টু নাও। সো আমার মনে হয় যে এরকম একটা সেই যে পথটা দেখিয়ে দিয়েছেন ইয়াক্সের জন্য অনেক ব্যাপার হবে এবং ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তার যেই অ্যাচিভমেন্ট স্মরণ করেছি আমরা। আপনি জানেন আমার একটা রাইট আপ ছিল, একটা প্রেস রিলিজ ছিল, তো ওখানে আমরা চেষ্টা করব যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কিভাবে তাকে একটা সম্বোধন দেওয়া যায় কিনা। 2026 টি-20 বিশ্বকাপ হবে ভারতে। নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কত্ব করতে চান না। বিসিবি সভাপতি জানান, শিগগিরই টি-20-র পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করা হবে। এটা আমরা ডিসিশন নেব, আমরা সময় নেবে, আর খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। ধন্যবাদ। তৃতীয় বিভাগ বাছাই পর্ব থেকে সেরা 12টি দল খেলবে সুপার লিগে। 2 গ্রুপে পয়েন্টের শীর্ষে থাকা 2টি করে মোট 4টি দল তৃতীয় বিভাগ ক্রিকেটে নাম লেখাবে। পরাগ আমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রে $29 মিলিয়ন অর্থায়ন। ডোনাল্ড ট্রাম্পের দেয়া এই তথ্য সঠিক নয়, দাবি মার্কিন কূটনীতিকের। গণতন্ত্রের ভুল শোধরানোর তাগিদ। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয় করছে প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী, সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান। নারী নিপীড়নের মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশকে অতি রক্ষণশীল হিসেবে পরিচিত করতে চায়, অভিযোগ বিএনপির। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ, অভিযোগ সার্জিসের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।